রাজধানীতে আবারও সড়ক দুর্ঘটনা, বেপরোয়া ট্রাক চাপায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নির্ধারিত সময়েই দেশে আসবে অক্সফোর্ডের টিকা, সেরামের সঙ্গে টানাপোড়েনের সুযোগ নেই। জলাবদ্ধতা নিরসনে মাঠে নেমেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন, বর্জ্য অপসারণের কাজ শুরু। সড়কে ইউটার্ন চালু হলেও কমেনি যানজট, সব চালু হলে সুফল পাবে নগরবাসী, দাবি ডিএনসিসি। সুরক্ষিত সাউদি লুব্রিক্যান্টস, ভাবনাহীন পথ চলায়। আমন্ত্রণ ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা হক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীতে আবারও সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর। বেপরোয়া ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি BUBTর আইন বিভাগের 2য় বর্ষের ছাত্রী আয়েশা আক্তার। সোমবার মধ্যরাতে রাজধানীর মিরপুর টেকনিক্যাল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। ভাইয়ের মোটরসাইকেল থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন আয়েশা। এ সময় শ্যামলীর দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় আয়েশার। মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। ঘাতক চালককে ধরতে অভিযান চলছে। এই ঘটনায় দারুস সালাম থানায় একটি মামলা করা হয়েছে। চুক্তি অনুযায়ী যথাসময়ে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ডের করোনা টিকা দেশে আসবে। এ নিয়ে বিভ্রান্ত হবার কোনো সুযোগ নেই। এ বিষয়ে স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে আশ্বস্ত করেছে ভারত সরকার ও সেরাম ইনস্টিটিউট। আপাতত আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় টিকা রপ্তানির জটিলতা নিরসনের চেষ্টা চালাচ্ছে ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই বাংলাদেশের টিকা রপ্তানি করবে সেরাম। এই প্রক্রিয়ায় 1 মাস সময় লাগতে পারে। ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন চুক্তি অনুযায়ী যথাসময়ে দেশে আসছে। এ নিয়ে বিভ্রান্ত হবার কোনো সুযোগ নেই। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেরাম ইনস্টিটিউট স্বাস্থ্য ও পররাষ্ট্রমন্ত্রী এবং আমদানিকারক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে নিশ্চিত করেছে। স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে নয়াদিল্লি জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি পেলেই সেরামের করোনা টিকা বাংলাদেশে রপ্তানি হবে। এ বিষয়ে আনুষ্ঠানিকতা শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার, যা সম্পন্ন হতে 1 মাস সময় লাগবে। তারা এখন তাদের সরকারের অনুমোদন পেয়েছে এবং তারা WHO এর কাছে আবেদন করবে। তা আমরা আশা করি যতটুক আমাদের আলোচনা হয়েছে সেই আলোচনা অনুযায়ী আমরা এখনো আশ্বস্ত থাকতে পারি যে আমরা হয়তো আমাদের চুক্তি অনুযায়ী আমরা ভ্যাকসিন পাব। পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে চুক্তি অনুযায়ী যথাসময় টিকা পেতে কোনো জটিলতা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলাপ করেই এটা হয়েছে যে বাংলাদেশ প্রথম ভ্যাকসিন পাবে। সুতরাং কোনো ধরনের ব্যান এটার উপর অ্যাপ্লিকেবল হবে না। রেগুলেটরি প্রসেস অন ভ্যাকসিন অ্যাপ্রুভেল এখানে বাংলাদেশের এইটা এখনো পেন্ডিং আছে। আমাদের সময় আছে, এর মধ্যেই চলে যাবে। তো সুতরাং নোবডি হ্যাজ টু ওয়ারি, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই। ভ্যাকসিন যথাসময়ে আসবে। বেক্সিমকো ফার্মা জানিয়েছে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির কোনো ব্যত্যয় হয়নি। শর্ত অনুযায়ী টিকা আনার প্রক্রিয়া চলমান। আমাদের সাথে ওনাদের যেটা আছে যে এটা তো ওনাদের দেশ থেকে দিয়েছে, বাট আমাদের দেশ যখন এটার জন্য অ্যাপ্রুভাল দিবে, রাইট, আমাদের দেশের ডিজিডিএ, তারপর থেকে ওনারা 1 মাসের মধ্যে অ্যারেঞ্জ করে পাঠাবে আর কি। তো লেটস সি, আমরা এগুলো নিয়ে আলাপ করছি। আমাদের এগ্রিমেন্টে যেভাবে আছে যে 1 মাসের মধ্যে আমরা পাবো আমাদের লোকাল এগুলিতে অ্যাপ্রুভালের পরে, আমরা কনফিডেন্ট যে আসলে এটা আমরা পাবো আর কি। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ঔষধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা ভারতে উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার এই টিকা সেরাম তৈরি করবে কোভিশিল্ড নামে।
যা আমদানির জন্য গত 13 ডিসেম্বর সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চুক্তি হয়। সেই অনুযায়ী 6 মাসে 50 লাখ করে মোট 3 কোটি টিকা পাবার কথা বাংলাদেশের। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন চুক্তির সময় অনুযায়ী আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। দেশে ঔষধ প্রশাসনের চূড়ান্ত অনুমোদনের 1 মাসের মধ্যে ভ্যাকসিন আনার বিষয়ে আশাবাদী তিনি। সোমবার সন্ধ্যায় গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নাজমুল হাসান পাপন। সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। এ মাসের মধ্যেই ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে 3 কোটি ডোজ করোনার ভ্যাকসিন পাওয়ার কথা বাংলাদেশের। এ অবস্থায় খবর আসে করোনার ভ্যাকসিন রপ্তানি করতে পারবে না সেরাম ইনস্টিটিউট। ফলে ভ্যাকসিন পাওয়া নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। বেক্সিমকো ফার্মা জানায়, সেরামের সঙ্গে চুক্তি আন্তর্জাতিক। এ ধরনের চুক্তি বাতিল হওয়ার সুযোগ কম। ফলে প্রতি মাসে 50 লাখ করে 6 মাসে 3 কোটি ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। এখানে ইউএসএফডিএ বা ইউকেএমএচআর দিয়ে দিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন দিয়ে দেবে উইদিন নেক্সট 3 days। সেখানে মানে ডাব্লিউএইচও না পাওয়ার কোনো কারণই নেই। এখন ওইটার জন্য যদি কেউ বসে থাকতে যায় বসে থাকতে পারে, আমার কোনো আপত্তি নেই। তারপরে যদি বলেন আমি ইউএসএফডির জন্য বসে থাকবো, তারও 2 মাস বসে থাকবো, আমার অসুবিধা নেই। কিন্তু আমার কথা হচ্ছে অ্যাজ পার এগ্রিমেন্ট অ্যাপ্রুভাল দেওয়ার 1 মাসের মধ্যে এনে ওরা দেওয়ার কথা। আমরা অ্যাজ বাংলাদেশি কাউন্টার পার্ট আমরা অবশ্যই ওদের লোকাল এজেন্ট বা ডিস্ট্রিবিউটর, এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর তাদেরকে সবসময় বলে প্রেশারাইজ করব, ওদেরকে এই কন্ডিশন মানতেই হবে। সো ফার উই আর কনসার্ন, আমরা এর মধ্যে অন্য কিছু ঢোকাতে চাই না। অক্সফোর্ডের ভ্যাকসিন আনতে G2G নয়, বরং 2টি কোম্পানির মধ্যে চুক্তি হয়েছে বলে জানান নাজমুল হাসান পাপন। দিস ইজ আ প্রাইভেট। এখন ওনারা যদি গভর্নমেন্ট আনে তাহলে গভর্নমেন্টের নিয়ম কানুন আসতেই পারে, এটা এফেক্ট করার কথা। আমার মনে হয় না এটা নিয়ে ভারতীয় সরকারও কোনো সমস্যা করবে, এটা আমার বিশ্বাস হয় না। আর এটা টোটালি একটা ইন্টারন্যাশনাল ট্রেডের মধ্যে একটা সম্পূর্ণ ভায়োলেশন। এটা আমার মনে হয় না একটা ভালো কোম্পানি সিরাম ইনস্টিটিউট, বেক্সিমকোরও একটা রেপুটেশন আছে ওয়ার্ল্ড ওয়াইড, আমার মনে হয় না এরকম কিছু হওয়ার সুযোগ আছে। অন্য দেশের তুলনায় অনেক কম মূল্যে বাংলাদেশ ভ্যাকসিন পাচ্ছে বলেও জানান নাজমুল হাসান পাপন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 24 জনের মৃত্যু হচ্ছে। এর মধ্যে পুরুষ 18 এবং নারী 6 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 7,650 জনের। 180টি ল্যাবে 24 ঘন্টায় 12,096 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হচ্ছে 917 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 7.52%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,16,929 জনে। সুস্থ হয়েছেন আরও 917 জন। এ নিয়ে মোট সুস্থ 4,61,515 জন। এবার খাল উদ্ধারে নেমে পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর মিরপুরে ইব্রাহিমপুর খাল পাড়ের 4-5টি দোকান ও একটি 3তলা ভবন উচ্ছেদ করা হচ্ছে। সরিয়ে দেওয়ার আগে দখলদারদের সময়ও দেওয়া হচ্ছে। মেয়র জানিয়েছেন, দখলদার রাজনৈতিক বা প্রভাবশালী হলেও ছাড় দেয়া হবে না। ঢাকা উত্তরের ইব্রাহিমপুর খাল, সিএস রেকর্ড অনুযায়ী খালের প্রশস্ত 60 ফুট, দখলে এটা এখন 10 থেকে 15 ফুট। খাল দখল করে গড়ে তোলা হয়েছে এই 3তলা ভবন। দায়িত্ব পেয়েই ভবনটি গুড়িয়ে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 2 কিলোমিটার দৈর্ঘ্যের ইব্রাহিমপুর খালের 2 পারে গড়ে তোলা হয়েছে বহু অবৈধ স্থাপনা। এর মধ্যে রয়েছে বসতবাড়ি, দোকানপাট ও বহুতল ভবন। উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, তথ্য গোপন করে তাদের জায়গা ভাড়া দিয়েছিল দখলদার। আমার বাবা 30 বছর যাবত এখানে ব্যবসা করে আসতেছে, তো আমরা ব্যবসা করতেছি, কখনো এরকম উচ্ছেদ অভিযান হয় নাই। অ্যাডভান্স ছাড়া দোকানে নেই, অ্যাডভান্স নিয়ে নিচ্ছি এবং বৈধ দোকান নিচ্ছি। ওনারা তো বলে না যে পিছনে খালের জায়গা আছে বা কিছু একটা, আমাদেরকে জানায় নাই। ঘটনাস্থলে ছিলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি জানান, খাল পাড়ের সব বহুতল ভবন ভেঙে দেওয়া হবে। পর্যায়ক্রমে অন্যান্য খালও দখলমুক্ত করা হবে। সামনের বর্ষা মৌসুমে ঢাকাবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বলে আশা করেন মেয়র। ম্যাপের ভিতরে যত ক্ষমতাবান থাকুক না কেন, যত রাজনৈতিক প্রভাবশাল থাকুক না কেন, কোনো ধরনের কাউকে কোনো ধরনের দয়া দাক্ষিণ্য দেখানো হবে না।
এই উচ্ছেদ অভিযান আমরা চালু করেছি এবং এটা অব্যাহত থাকবে। এদিকে এক সংবাদ সম্মেলনে খাল দখলমুক্ত করে মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ করার পরামর্শ দিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। যেহেতু ওনারা নির্বাচিত, যেহেতু ওনাদের সাথে জনগণ আছে, কাজেই ওনারা শুধুমাত্র টেকনোলজি না, সেই সাথে মানুষ দ্বারা মানবিক দিকগুলো দেখে আমাদের ড্রেনেজ ব্যবস্থাটাকে পরিবর্তন করতে সক্ষম হবে। এর আগে 31 ডিসেম্বর খালের দায়িত্ব বুঝে নেয় ঢাকার 2 সিটি কর্পোরেশন। উত্তরের অংশে রয়েছে 15 খাল আর দক্ষিণে 11টি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতরাস্তা থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে ইউটার্ন চালু হলেও কমেনি যানজট। এদিকে বিজি প্রেস ও নাবিস্কোর ইউটার্নের বিপরীত দিকের সংযোগ সড়ক বন্ধ করায় সেগুলো চলে গেছে ট্রাক, কভার্ড ভ্যান, রিকশা, দোকানের দখলে। উত্তর সিটির মেয়র বলছেন 10টি ইউটার্নের সবগুলো চালু হলে নগরবাসী এর সুফল পাবেন। আর বুয়েটের দুর্ঘটনা গবেষক বলছেন এই পথে 14 লেনের সড়কে ইউটার্ন সুফল দিলেও ভোগান্তি বাড়াবে 7 লেনের সড়কে। রাজধানীর যানজট নিয়ন্ত্রণে সাতরাস্তা থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত 10টি ইউটার্ন নির্মাণ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর 3টি রয়েছে তেজগাঁওয়ের বিজি প্রেস, নাবিস্কো এবং বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায়। ইউটার্ন চালুর পরও এসব স্থানে দিনভর থাকছে যানজট। চালক ও স্থানীয়রা বলছেন গত 20 ডিসেম্বর ইউটার্ন চালুর পর এই পথে ভোগান্তি বেড়েছে। 7 লেনের এই সড়কে বাস, ট্রাক থেকে শুরু করে ছোট যানবাহন চলাচল করে। ইউটার্ন করায় কমে গেছে সড়কের প্রস্থ। জাম তো লাগে থাকে, এইটা দিল লাভ তো নাই। সুবিধা এখনো বোঝা যায় না, পরে বুঝতে পারবো। মহাখালী বাস স্ট্যান্ডটা যেখানে টার্মিনালটার গাড়ি ঘুরায়, ওইখানে ঘুরানি বা অনেক ঘুরায়, আবার এখানে ঘুরায়। তবে উত্তরা র্যাব 1 কার্যালয়ের সামনে এবং জসিমউদ্দিন মোড়ের ইউটার্নের সুফল পাচ্ছেন চালক ও যাত্রীরা। 14 লেনের সড়ক হওয়ায় যানজট তেমন নেই। কতদিন রাত 12টাও বেজে গেছে, জাম ছিল। এই যে ট্রাফিকে ছাড়তেছে আবার আসতেছে, জাম হয়ে গেছে। এই ইউটার্নটা দেওয়ার পরের থেকে এখন এত সুন্দর হয়েছে, পরে জাম আমরা টের পাই না। উত্তর সিটির মেয়র বলছেন তেজগাঁওয়ের 7 রাস্তা হতে উত্তরা হাউজিং বিল্ডিং পর্যন্ত ডিএনসিসির 10টি ইউটার্ন নির্মাণ করছে। এর মধ্যে 6টি খুলে দেওয়া হয়েছে। এ প্রকল্পে খরচ হচ্ছে 31,80,97,000 টাকা। বাকি 4টি চালু হলে সমস্যা কেটে যাবে। তবে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের গবেষক বলছেন সরু সড়কে ঘন ঘন ইউটার্ন ভোগান্তি বাড়াবে। এলিভেটেড এক্সপ্রেসের জন্য কিছুটা সমস্যা হচ্ছিল, বাট এই 4টা যদি আমরা ইউলুপ যদি করতে পারি, যারা ইউলুপ বিশেষজ্ঞ যারা আছেন তাদের কথা হচ্ছিল, সেই বেনিফিটটা কিন্তু আমরা পাবো। কারণ আমরা মাইন্ড সেট আপ কিন্তু আমাদের যে ছোট জায়গাতে ঘুরে আসার জন্য, কিন্তু আমরা চিন্তা করি নাই যেখানে কতক্ষণ সময় আগে ব্যয় হয়েছে। মহাখালী বা নাবিস্কোতে যে ইউলুপগুলো করা হচ্ছে সেখানে কিন্তু লেন সংখ্যা অনেক কম, 3টা লেনের রাস্তা। পাশাপাশি হচ্ছে যে এখানে কোনো সার্ভিস রোড নাই এবং রাস্তার প্রকৃতিটাও ভিন্ন। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে ইউলুপগুলো করার ক্ষেত্রে প্রপার একটা সিমুলেশন করে এটা কি আপনার রাইট টার্ন বা ইউলুপের ভেহিকেলগুলো আপনার সোজা যে গাড়িগুলো যাচ্ছে সেগুলোকে কোনো সমস্যা তৈরি করবে কিনা, এটা একটা স্টাডিগুলো দেখা দরকার। আদারওয়াইজ দেখা যাবে যে আমরা ইউলুপগুলা সুফল যেমন পাবো না এবং মিসম্যানেজমেন্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে। এদিকে নাবিস্কো ও বিজি প্রেসের ইউটার্নের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে 2টি সংযোগ সড়ক। এই সুযোগে রাস্তা দুটি চলে গেছে কাভার্ড ভ্যান, ট্রাক ও রিকশার দখলে। কেউ বসিয়েছেন দোকান। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবাসিক হল না খুলে পরীক্ষা শুরু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকি চলছে নতুন বর্ষে ভর্তি প্রক্রিয়াও। এতে করে আবাসন সংকটে পড়ে চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা। করোনার কারণে 9 মাসেরও বেশি সময় ধরে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। আবাসিক হলও বন্ধ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইন ক্লাস পরিচালনা করলেও ইন্টারনেট সুবিধা না থাকা সহ নানা কারণে যোগ দিতে পারেনি অনেক শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে শুরু হতে যাচ্ছে সেমিস্টার ফাইনাল পরীক্ষা, অথচ খুলছে না আবাসিক হল। শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাম্পাসে আসছে, কিন্তু থাকার জায়গা নেই। বিশ্ববিদ্যালয়ের ভিতরে সবকিছু হচ্ছে, খেলাধুলা হচ্ছে, বহিরাগতরা এখানে আসে আড্ডা দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উচিত পরীক্ষার আগে হল খুলে দেওয়া। ঢাকায় থেকে শিক্ষার্থীদের পক্ষে পরীক্ষা দেওয়া আসলে খুবই কষ্টকর। চলছে ভর্তি কার্যক্রম, এজন্য ক্যাম্পাসে আসতে হচ্ছে শিক্ষার্থীদের। পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। অনেক সমস্যায় পড়েছে, কারণ ঢাকায় এমন অনেক মানুষ আছে যাদের কেউ নাই, তারা কোথায় থাকবে।
আমি চাই যে যত দ্রুত সম্ভব আমাদের হলগুলো খুলে দেওয়া হোক। ছাত্র সংগঠনগুলো হল না খুলে পরীক্ষা নেয়ার প্রতিবাদ জানিয়েছে কয়েক দফা, কিন্তু তাতে সায় নেই কর্তৃপক্ষের। অনতিবিলম্বে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পরীক্ষার্থীদের জন্য হল খুলে দিতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছি যে আপনারা একটি রোডম্যাপ নির্ধারণ করুন, সেই রোডম্যাপের আলোকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে, পরীক্ষার্থীরা হলে উঠবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে হল খোলার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষার্থীদের সাথে কথা বলেই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হচ্ছে। এখানে কোনো কিছু ম্যান্ডেটরি করে দেওয়া হয়নি। শিক্ষার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে সকল শিক্ষার্থী যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে তাহলে স্ব ডিপার্টমেন্ট কিংবা ইনস্টিটিউট পরীক্ষাগুলো নেবেন। এটি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত। করোনার কারণে অনেক শিক্ষার্থীর পরিবারের আর্থিক অবস্থা খারাপ, সেই সঙ্গে বন্ধ টিউশনিও। এই অবস্থায় হল না খুলে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এটি কোনোভাবেই শিক্ষার্থী বান্ধব নয়, তাই এ সিদ্ধান্তের পুনর্বিবেচনা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও ধাক্কা খেল তৈরি পোশাক রপ্তানি। অর্থ বছরের প্রথম 6 মাসে এ খাতে প্রায় 3% কমেছে রপ্তানি প্রবৃদ্ধি। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে পর্যাপ্ত ক্রেতা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে এই খাতের উদ্যোক্তারা। করোনার ক্ষতি সামাল দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রপ্তানিমুখী তৈরি পোশাক খাত, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে তৈরি হয়েছে সংকট। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ তথ্যানুযায়ী অর্থ বছরের প্রথম 6 মাসে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাকে 2.99% নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। রপ্তানি হয়েছে $1,554 কোটি 55 লাখ। বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিকেএমইএ বলছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর ব্যবসায়িক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে, তাই পর্যাপ্ত ক্রয়াদেশ পাওয়া যাচ্ছে না। যে অর্ডারগুলো আমাদের কনফার্ম করার কথা ছিল সেই অর্ডারগুলো কিন্তু এখনো কনফার্ম হচ্ছে না, তারা কিন্তু ওয়েট করতেছে। তো এই ওয়েটটা কতদিন পর্যন্ত করে সেটাই আমরা চিন্তার বিষয়। তো এখন যে বিজনেসটা আমাদের কাছে আছে সেই বিজনেসটা হয়তো ফেব্রুয়ারি, মার্চ, কেউ কেউ হয়তো এপ্রিল পর্যন্ত বুকড আছে। রপ্তানির চিত্র খুব একটা সন্তোষজনক নয়। এ মাসেও 6.11% নেগেটিভ গ্রোথ হয়েছে। আমাদের যে ফর্মাল ড্রেসের ডিমান্ডটা গত কয় মাসে কোভিডের কারণে ডেফিনেটলি কমেছে। এই অবস্থায় পোশাকের ক্রেতা ধরে রাখতে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা যাতে দ্বিতীয় ধাপের প্রণোদনা যথাযথভাবে পান তা নিশ্চিতের উপরও জোর দিচ্ছেন তারা। আমরা মনে করি যে আমাদের সরকার এবং রপ্তানিকারকদের যে সংগঠন, এমনকি ব্যক্তি পর্যায়ে যারা রপ্তানিকারক রয়েছেন, তাদের উচিত হবে তাদের ব্র্যান্ড বায়ার বা সংশ্লিষ্ট দেশের যারা আমদানিকারক বা সেই দেশ আমদানিকারক দেশ, তাদের সঙ্গে আলাপ আলোচনা করা, যাতে অন্যান্য দেশ থেকে হলেও আমাদের এখানে তাদের অর্ডারগুলো বাড়িয়ে দেন। ইপিবির তথ্যানুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে মোট রপ্তানি হয়েছে $1,923 কোটি 34 লাখ। বিদায়ী বছরের ডিসেম্বরে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে 6%-এরও বেশি। ওই মাসে রপ্তানি হয়েছে $330 কোটি 98 লাখ পণ্য। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ম নিয়ে সংশয়, আইনি জটিলতায় কক্সবাজার সদর হাসপাতাল মর্গে 25 দিন ধরে পড়ে থাকা চাকমা কিশোরী লাকিং মেয়ে চাকমার মরদেহ অবশেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ তার বাবা লালা মং চাকমার কাছে হস্তান্তর করে। আদালতের নির্দেশনা অনুযায়ী মেয়েটির ধর্ম পরিচয় তদন্ত করে মেয়েটির বাবা লালা অং চাকমার কাছে তার মরদেহ বুঝিয়ে দেন র্যাবের কর্মকর্তারা। সেই সময় হাসপাতালের মর্গের বিল 24,000 টাকা বাকি ছিল, যা পরিশোধ করতে পারছিলেন না কিশোরী মেয়েটির দরিদ্র বাবা। এর আগে লাকিং মেয়ের স্বামী দাবি করে আসছিল আতাউল্লাহ নামে এক যুবক। লাকিং মেয়ে ধর্মান্তরিত হয়েছে বলেও জানান তিনি। তাদের পরিবারে একটি কন্যা সন্তানও আছে বলে দাবি তার। কিন্তু লাকিং মেয়ের পরিবারের দাবি, আতাউল্লাহ সহ আরো কয়েকজন মিলে গেল বছরের জানুয়ারি মাসে টেকনাফ থেকে অপহরণ করে লাকিং মেয়ে চাকমাকে। 15 ডিসেম্বর লাকিং মেয়ের মরদেহ পাওয়া যায় সদর হাসপাতালের মর্গে। দুই পরিবার মরদেহ দাবি করলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। তারা খুনি চাই
তা প্রকৃত জি আছে ইতারানে ফাঁসি চাই আই ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী এমনি স্থানীয়ভাবে তদন্ত চলতেছে আর ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে এটার সিদ্ধান্ত হবে কোন দিকে যাবে। দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। জলাবদ্ধতা নিরসনে চ্যালেঞ্জে মাঠে নেমেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। প্রাথমিক লক্ষ্য নগরীর অকার্যকর সব বক্স কালভার্টে পানি প্রবাহ নিশ্চিত করা। সেই লক্ষ্যে শুরু হয়েছে বর্জ্য অপসারণের কাজ। 3 মাসের মধ্যে রাজধানীর 3টি খাল ও 2টি বক্স কালভার্টের বর্জ্য অপসারণের কাজ শেষ করা হবে আশাবাদী কর্তৃপক্ষ। কংক্রিটের শহরে সবচেয়ে বড় ভোগান্তি বর্ষাতে। অবকাঠামো, সবুজ এলাকা ও জলাশয় এই তিনের মাঝে ভারসাম্য নষ্ট হয়েছে আগেই। অপরিকল্পিত নগরায়ন, নদী ভরাট, খাল দখল, জলাশয় ভরাটের মতো অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডের পর 16 কালা পূর্ণ হয়েছে নগরীর সব বক্স কালভার্ট অকার্যকর করায়। সংকট আরো জটিল হয় ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়হীনতায়। গত বছরের শেষ দিকে ওয়াসার কাছ থেকে জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে পাওয়ার পর থেকেই তৎপর ঢাকার 2 সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে সোমবার রাতে বর্জ্য অপসারণের কাজ শুরু হয় সেগুনবাগিচা বক্স কালভার্টের টিটিপাড়া অংশে। আমরা আউটলেটটা সরেজমিনে দেখলাম, আমরা দেখার পরে এখন এটার মধ্যে জমে আছে। চ্যালেঞ্জটা হলো এই সলিড বর্জ্যটা এক পিঠ থেকে আরেক পিঠের মাঝখানটা সরানো, কারণ মাঝখানটা না সরালে আমরা মাননীয় মেয়র মহোদয় শেখ ফজলুল তাপর যে প্রতিশ্রুতি দিয়েছে যে জলাবদ্ধতা দূরীকরণের যে অংশ হিসাবে যে কাজটা আমরা করছি, ওই জলাবদ্ধতা দূরীকরণ করতে হলে আমাদেরকে এই পিঠের মাঝখানের যেই বর্জ্যগুলা শক্ত বর্জ্যগুলো অপসারণ করতেই হবে। সংশ্লিষ্টদের আশা বর্জ্য অপসারণের মাধ্যমে এই চ্যানেলে পানি প্রবাহ অব্যাহত করা গেলে জলাবদ্ধতা অনেকটাই কমানো যাবে। এটা শেষ পয়েন্ট। ঢাকা শহরে পানিগুলো এখান দিয়ে নামে এবং এখান থেকে নামার পরে এখানে একটা সুইচ গেট আছে, সেখান থেকে তারা পাম্পের মাধ্যমে পানিগুলো টানে। পানিটা পড়বে আমাদের ওই মানিকনগর বা বিশ্ব রোড ওই পারে, হ্যাঁ ওই পারে খাল আছে, সরাসরি তারা ওখানে চলে যাবে পানিটা। তবে শুধু বর্জ্য অপসারণ নয়, যেখানে সেখানে আবর্জনা ফেলা, বর্ষায় অপরিকল্পিত রাস্তা খোঁড়াখুঁড়ি, বুড়িগঙ্গা দখল, সংস্কার কাজে সমন্বয়হীনতা দূর করা না গেলে জলাবদ্ধতা পুরোপুরি নিরসন করা সম্ভব হবে না বলছেন সংশ্লিষ্টরা। বর্ষা মৌসুমে হাঁটু পানি ভেঙে অফিস যাত্রা মতিঝিলের নিয়মিত চিত্র। এমন দুর্ভোগের সাথে পরিচিত ঢাকার অন্যান্য এলাকার বাসিন্দারাও। জলাবদ্ধতার পুরনো সমস্যার সমাধানে মহা গুরুত্বপূর্ণ এই টিটিপাড়া আউটলেট। 30 দিনের চ্যালেঞ্জে কেমন করে সিটি কর্পোরেশন, সেটা এখন দেখার অপেক্ষায় ঢাকাবাসী। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলোচিত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের মামাতো ভাই শঙ্খ ব্যাপারীকে 3 দিনের রিমান্ডে নিয়েছে আদালত। এর আগে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন দুদক। গত জানুয়ারিতে প্রায় 275 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে মামলা করে দুদক। ইতোমধ্যে পিকে হালদারের রাজধানীর 2টি প্লট, 2টি ফ্ল্যাট ও 5 শতাধিক ব্যাংক হিসেব জব্দ করা হয়েছে। তদন্তে বেরিয়ে আসে পিকে হালদারের 2 ফ্ল্যাটের একটির মালিক কাগজে কলমে তার মামাতো ভাই শঙ্খ ব্যাপারী। এছাড়া পিকে হালদারের বিভিন্ন দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও শঙ্খের বিরুদ্ধে। দুদকের তলবে সাড়া দিয়ে সোমবার সকাল 10টায় সেগুনবাগিচার কার্যালয়ে হাজির হন শঙ্খ ব্যাপারী। এরপর 3.5 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে দুপুর 1:30টায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। জিজ্ঞাসাবাদে পিকের দুর্নীতির সঙ্গে ঘনিষ্ঠ সংশ্লিষ্টতা পাওয়ায় শঙ্খকে গ্রেপ্তার করার কথা বলছে দুদক। তদন্তকারীর তদন্তে অনুসন্ধানে বের হয়ে আসছে যে সে পিকে হালদারের একজন সহযোগী। তার মাধ্যমে তার উপার্জিত অর্থ বা অবৈধ উপার্জিত অর্থ সেটা তার মাধ্যমে বিভিন্ন জায়গায় গিয়েছে, এরকম প্রমাণ পাওয়া যাচ্ছে। পিকে হালদারের বিরুদ্ধে প্রায় 3600 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের আরেক অভিযোগ অনুসন্ধানে ইন্টারন্যাশনাল লিজিং এর 2 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদকের আরেক উপপরিচালক। পিকে হালদারের দুর্নীতি সংশ্লিষ্টতায় এখন পর্যন্ত 150 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দশক পর কন্টেইনার হ্যান্ডেলিংয়ে পিছিয়ে পড়ল চট্টগ্রাম বন্দর।
করোনা সংকটে প্রতিদিন চালু থাকলেও গত বছর 8 ভাগ কমেছে বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং। যদিও করোনা মহামারীকেই দায়ী করছেন বন্দর কর্তৃপক্ষ, তবে 4.25 ভাগ বেশি বেড়েছে খোলা পণ্য হ্যান্ডেলিং। 1990 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের প্রভাবে 1991 সালে 6.11 ভাগ কম হয় কন্টেইনার হ্যান্ডলিং। 2019 সালে 30 লাখ কন্টেইনার হ্যান্ডলিং করে রেকর্ড গড়ে চট্টগ্রাম বন্দর। তবে 2020 সালে এই সংখ্যা নেমে এসেছে 28,40,000 এককে, যা 1991 সালের পর সবচেয়ে কম। তবে কন্টেইনারের ক্ষেত্রে এই হতাশার বিপরীতে আশার আলো দেখিয়েছে খোলা পণ্য হ্যান্ডলিং। 2019 সালের চেয়ে প্রায় 1,32,000 টন বেড়ে 2020-এ প্রায় 10,33,00,000 টন হ্যান্ডলিং হয়েছে। অনেক স্টাডি করে কিন্তু ডিসিশনগুলো এসেছে করোনার প্রভাব কতটুকু হতে পারে এবং অর্থনৈতিক ক্যালকুলেটেড রিস্ক আমরা কতটুকু নেব, জনগণের স্বাস্থ্যবিধি মেনে জনগণের স্বাস্থ্য সুনিশ্চিত করেই কিন্তু আমাদের ডিসিশনগুলো এসছে। এদিকে গেল বছর প্রথমবারের মতো ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে ভারতের পণ্য খালাস হয়েছে। এছাড়া বিশ্বের অভিজাত কন্টেইনার বন্দরের তালিকা লয়েডস লিস্টে 6 ধাপ এগিয়ে 58তম অবস্থানে আসার কৃতিত্বও দেখিয়েছে বন্দর। চট্টগ্রাম বন্দর কিন্তু 24 ঘন্টায় 7 দিন খোলা রেখে বাংলাদেশের যে অর্থনীতির যে ডোর সেটিকে কিন্তু খোলা রেখে বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখায় একটি বিরাট ভূমিকা পালন করেছে এবং এই ভূমিকার কারণে কিন্তু বাংলাদেশে অর্থনৈতিকভাবে তেমন কোনো একটা বিপর্যয় নেমে আসে নাই। চট্টগ্রাম বন্দরের অবস্থা আগের চাইতে ভালো। আগে যেভাবে মানে যানজট ছিল, যেভাবে আপনার একটা টার্ন অ্যারাউন্ড টাইমের যে বিষয় ছিল, সেই দিক দিয়ে অনেকটা ভালো, তবে আরও ভালো হওয়া উচিত। কারণ আমাদের এই ব্যবসাটা আসলে সময়ের সাথে চলতে হয়, এটা নির্দিষ্ট লিড টাইমে আমাকে সব কাজ করতে হয়। 2019 সালে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে 3,807টি জাহাজ, যা আগের বছরের চেয়ে 79টি কম। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। করোনা মহামারীর কারণে বিদায়ী বছরে অর্থনীতির বিভিন্ন সূচকে নেতিবাচক প্রভাব পড়লেও প্রবাসী আয়ের ক্ষেত্রে বেশ ভালো অবস্থানে বাংলাদেশ। এ সময় 2,174 কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা 2019 সালের তুলনায় প্রায় 19 ভাগ বেশি। তবে করোনা পরবর্তী সময়ে যেন প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব না পড়ে, সেজন্য এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। 2020 সালে করোনার প্রকোপে ভাটা পড়ে পুরো বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডে। এই সময় লকডাউনের কারণে প্রবাসী শ্রমিকদের চাকরি হারানো, কাজ না পাওয়া বা দেশে ফিরে আসায় রেমিটেন্স কমে যাওয়ার আশঙ্কা ছিল। তবে মহামারীর প্রথম দিকে এপ্রিলে রেমিটেন্স কিছুটা কমলেও মে মাস থেকে শুরু হয় রেকর্ড পরিমাণ বৃদ্ধি। আগের বছরের একই সময়ের চেয়ে এর পরিমাণ 340 কোটি 96 লাখ ডলার বেশি। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে প্রবাসী আয় প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 38%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ডিসেম্বরে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন 205 কোটি 6 লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে 35 কোটি 90 লাখ ডলার বেশি। সব মিলিয়ে 2020 সালে প্রবাসী আয় এসেছে 2,174 কোটি 18 লাখ ডলার। আগের বছরের একই সময়ের চেয়ে এর পরিমাণ 340 কোটি 96 লাখ ডলার বেশি। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে প্রবাসী আয় প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় 38%। ব্যাংক কর্মকর্তারা বলছেন, শ্রমিকরা দেশে ফিরলেও প্রবাসী আয় বাড়ছে। বিদেশে চলাচল সীমিত হয়ে পড়ায় অবৈধ পথে টাকা আসা কমেছে। শুরুতে বলা হচ্ছিল যে বিপুল সংখ্যক প্রবাসী তাদের সব উপার্জন নিয়ে দেশে চলে আসায় প্রভাব পড়ছে, কিন্তু সব ব্যবধানে দেখা গেল আসলে প্রবাসী শ্রমিকরা আগের চেয়ে বেশি পরিমাণে রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন। তাছাড়া অনেক ব্যাংক সরকারের প্রণোদনার সাথে বাড়তি 100% প্রণোদনা দেওয়ায় বৈধভাবে রেমিটেন্স আরও বৃদ্ধি পেয়েছে। তবে গত বছর কাঙ্ক্ষিত হারে অভিবাসন না হয় এই বছর রেমিটেন্সে তার নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা বিশ্লেষকদের। তাই এই ঘাটতি পূরণে আগে থেকে পরিকল্পনা নেওয়ার তাগিদ তাদের। এটার যদি নেতিবাচক প্রভাবটা যে পড়ার সম্ভাবনা রয়েছে সেটা হয়তো 2021 সালে আমাদের সামনে আসতে পারে, যদি আমরা সেই অনুযায়ী আমাদের প্রায়র পরিকল্পনা থাকা যে কিভাবে এই গ্যাপটাকে পূরণ করা যায়, কিভাবে অভিবাসীদেরকে কর্মসংস্থানটা খুব দ্রুত সময়ের মধ্যে করা যায়, সেই জায়গাটায় যদি আমরা খুব প্রায়োরিটি ভিত্তিতে এটাকে প্ল্যান করা। এদিকে রেমিটেন্সের উপর ভর করে আগের সব রেকর্ড ভেঙে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে 43 বিলিয়ন ডলার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ভোলায় সরকারি খাস জমির পরিবর্তে ব্যক্তি মালিকানার ভূমিতে গুচ্ছগ্রাম তৈরির অভিযোগ উঠেছে। ভূমিহীন, ঠিকানাহীন কিংবা জলবায়ু দুর্গতদের জন্য এই গুচ্ছগ্রাম তৈরির কথা থাকলেও টাকার বিনিময়ে সামর্থ্যবানদের ঘর দেওয়ার অভিযোগও আছে। তবে জেলা প্রশাসন বলছে, কোনো গুচ্ছগ্রামের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। সরকারি নির্দেশ, নিষ্কণ্টক খাস জমিতে 30 থেকে 70টি ঘর নিয়ে করতে হবে এক একটি গুচ্ছগ্রাম। কিন্তু ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নে গুচ্ছগ্রাম হচ্ছে ব্যক্তিগত জমি, রাস্তার পাশ, খালপার অথবা ধান খেতে, তাও আবার 2-4টি ঘর নিয়ে বিচ্ছিন্নভাবে। এতে বসবাসকারীরা স্বাস্থ্য, শিক্ষা, পানির ব্যবস্থা সহ সরকারি সুবিধা থেকে হচ্ছেন বঞ্চিত। জনপ্রতি 10 থেকে 15,000 টাকা নিয়ে গরিব দুস্থদের পরিবর্তে ঘর বরাদ্দ দেওয়া হচ্ছে সামর্থ্যবানদের। অভিযোগ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। আমিও টাকা দিতেই নাই, আমার ঘর দেয় নাই, আমি ঘরের সম্বন্ধ করলে যে টাকা দিতে হইব। যারা ঘরে পাইব এরা যে পায় না, যারা টাকা দিছে এরা পাইছে। এই জন্য নেতারা বসে টাকা দাও, আমরা ঘর দিই। খাইতে ভাত খাইতে পায় না, টাকা দিব। স্থানীয়রা বলছেন, জেলার বিচ্ছিন্ন দুর্গম চরে নিয়ম না মেনে গুচ্ছগ্রাম করায় বহু ঘর থাকছে ফাঁকা, আর প্রভাবশালীরা খালি ঘরকে বানিয়েছে গরুর গোয়াল। গুচ্ছগ্রামের দুর্নীতির অভিযোগে লালমোহনের সাবেক উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি সহ 4 জনের বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে। ওই উপজেলার এই সাবেক এক চেয়ারম্যান মামলাটি করেন, যা এখন তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। গুচ্ছগ্রাম নিয়ে অনেকে ব্যবসা করে, এই ব্যবসাটা বন্ধ হয়ে যাক। স্কেটার জায়গায় এগুলি করছে নদীর পাড়ে, এবং ঘরগুলি কচুয়াচরে ঘর করছে, সেখানে যত লোক তার চেয়েও কয়েক গুণ বেশি ঘর হয়ে গেছে, এখন সব ঘর ফাঁকা পড়ে আছে। ভোলার বিভিন্ন উপজেলায় গুচ্ছগ্রাম দুর্নীতি নিয়ে গত বছর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদন প্রচারের পর জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি করে, কিন্তু কমিটির প্রতিবেদন আর প্রকাশ পায়নি। তবে দুর্নীতির অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। লর্ড হার্ডিঞ্জের গুচ্ছগ্রামের বিষয়ে আমরা তদন্ত করছি। তদন্ত প্রতিবেদন আসার পরে যদি এর মধ্যে কোনো অপরাধী পাওয়া যায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ক্লাইমেট ভিকটিমস রিহ্যাবিলিটেশন প্রকল্প বা সিবিআরপির দ্বিতীয় পর্যায়ে দেশের 3 পার্বত্য জেলা ছাড়া বাকি 61টি জেলায় গুচ্ছগ্রাম নির্মাণের জন্য বরাদ্দ করা হয় প্রায় 950 কোটি টাকা, আর শুধু ভোলা জেলার জন্যই বরাদ্দ জোটে 200 কোটি টাকারও বেশি। নজরুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভোলা। যুক্তরাজ্যে করোনা নতুন ধরনের সংক্রমণ রুখতে আবারও দেশ জুড়ে লকডাউন জারি করেছে প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত জারি থাকবে এই লকডাউন। ভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকায় ব্রিটেনবাসীকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেয় ব্রিটিশ সরকার। এছাড়াও বন্ধ ঘোষণা করা হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠান। 24 ঘন্টায় দেশটিতে রোগী শনাক্ত হয়েছে প্রায় 60,000, প্রাণ গেছে 407 জনের। এদিকে বিশ্বে একদিনে 8,500-এর বেশি মানুষের মৃত্যু হচ্ছে, নতুন শনাক্ত 5 লাখের বেশি। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি 1,753 জনের মৃত্যু হচ্ছে, নতুন রোগী শনাক্ত হচ্ছে 1,70,000-এর বেশি। এছাড়া ব্রাজিলে 573, জার্মানিতে 527, ভারতে 20 জনের প্রাণহানি হচ্ছে। এ নিয়ে বিশ্বে মোট মৃতের সংখ্যা 18,60,000-এর কাছাকাছি, মোট আক্রান্ত 8,60,00,000। ক্রীড়াঙ্গনের আইকন তিনি, ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় চরিত্র। তবে মাশরাফিকে লাল সবুজে দেখার আশা শেষ হয়ে এসেছে। দলে না রেখে তাকে সমাপ্তির বার্তা তো দিয়েই রাখল বিসিবি। ভবিষ্যৎ ভাবনা, ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিতে হচ্ছে কঠিন সিদ্ধান্ত। টাইগার জার্সিতে বোধহয় শেষ ম্যাচ খেলে ফেলেছেন মাশরাফি। চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, চোটের সঙ্গে লড়াইয়ে কখনোই হার মানেননি মাশরাফি। সবশেষ টি-20 কাপে তার প্রমাণ দিয়েছেন আরও একবার। হ্যামস্ট্রিং চোট থেকে ফিরে মাত্র 2 সেশন ট্রেনিং, পারফরম্যান্সে সেটা বোঝা গেছে কি? ধার কমলেও নিয়ন্ত্রণ এখনো আছে আন্তর্জাতিক মানে। উইন্ডিজ সিরিজের জন্য বোধহয় সংগ্রাম করেই মাঠে ফিরেছিলেন। নির্বাচকদের মাথায় দিয়েছেন টিকে থাকতে তৈরি আছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়া যেন মুকুটহীন রাজা মাশরাফি, যেখানে সমর্থকের ভালোবাসাই লড়াইয়ের একমাত্র রসদ। কঠিন বাস্তবতায় জায়গা ছাড়ার সময় এসে গেছে। 2 দশকের ক্যারিয়ারে চোটের আঘাতে অনেকবারই ছিটকে গেছেন, কিন্তু এই প্রথম দল থেকে বাদ পড়লেন ম্যাশ। চড়াই উত্তরায়ের ক্যারিয়ার যেন সাহসী মাশরাফির প্রতিচ্ছবি। পারফর্মার, নেতৃত্ব, তিনি ক্রিকেটেরই আইকন। দুর্দিনে দলের হাল ধরে টাইগার ক্রিকেটকে পৌঁছে দিয়েছেন অন্য উচ্চতায়। র্যাঙ্কিংয়ে উন্নতি, বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল,
কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে খেলা সবই ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের ক্যারিয়ারকে করেছে সমৃদ্ধ। 2001 সালে আমার ডেবু হয়, তখন আমি তরুণের আইকন ছিলাম না, তো আমি শুধু আমার কাজটা মন দিয়ে করে গেছি। টি-20 থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন হুট করে, টেস্ট ক্রিকেটকে বিদায় বলেননি আনুষ্ঠানিকভাবে। ওডিআই ভাগ্যও কি একই পথে আটকে গেল? 220 ম্যাচে 270 উইকেট শিকারেই কি থেমে যেতে হলো? যদিও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একান্তই মাশরাফির, কিন্তু বিসিবির সিদ্ধান্ত অনেক প্রশ্নের জবাবই হয়তো দিয়ে দিয়েছে। জাতীয় দলে মাশরাফি অধ্যায়ের সমাপ্তি কি এখানেই? তাই যদি হয় তাহলে গেল মার্চে জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচটাই টাইগার জার্সিতে ম্যাচের শেষ। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করব ইন্ডিপেন্ডেন্ট সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। রাজধানীতে আবারও সড়ক দুর্ঘটনা, বেপরোয়া ট্রাক চাপায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর। নির্ধারিত সময়েই দেশে আসবে অক্সফোর্ডের টিকা, সেরামের সঙ্গে টানাপোড়েনের সুযোগ নেই। জলাবদ্ধতা নিরসনে মাঠে নেমেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন, বর্জ্য অপসারণের কাজ শুরু। সড়কে ইউটার্ন চালু হলেও কমেনি যানজট, সব চালু হলে সুফল পাবে নগরবাসী, দাবি ডিএনসিসির। এ ছিল এখনকার সংবাদের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সাথে থাকার জন্য।